এই মুভির কাহিনীটি আমেরিকার 1823 সালের একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। তো মুভি শুরু হয় এক গভীর জঙ্গলে, যেখানে আমরা ট্র্যাপার্স নামের এক শিকারী দলকে দেখি, যারা জঙ্গল থেকে শিকার করে তাদের চামড়া শহরে বিক্রি করে। সব সময়ের মতো আজও তারা শিকার করা পশুর চামড়া ছাড়াচ্ছিল। তখনই জঙ্গলের একটি আদিবাসী গোষ্ঠী শিকারীদের চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের উপর হামলা করে দেয়। এতে ট্র্যাপার্সদের অনেক লোক মারা যায়। চারদিকে চিৎকার আর গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আসলে আদিবাসী গোষ্ঠীটি এই কারণেই রেগেছিল, কারণ তাদের প্রধানের মেয়েকে কেউ অপহরণ করেছে। আদিবাসীদের মনে হয় যে এই কাজ শিকারীরাই করেছে, তাই তাদের সামনে যেই আসছিল তারা তাকেই মারছিল। ট্র্যাপার্স প্রধান অ্যান্ড্রু তার বাকি সাথীদের বলে যে আদিবাসীরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি। যদি আমরা তাদের মোকাবেলা করার চেষ্টা করি তবে আমাদের আরো অনেক লোক মারা যাবে। এখন সময় নষ্ট না করে বেঁচে যাওয়া কিছু লোক তাদের সংগ্রহ করা চামড়া নিয়ে নৌকায় করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা এখনো খুব আতঙ্কিত ছিল, কারণ তারা জানে এই এলাকাটি ওই আদিবাসীদেরই এবং তারা এত সহজে তাদের পিছু ছাড়বে না এবং যে কোনো সময় আবারও হামলা করতে পারে। শিকারীরা তাদের বন্দুক নিয়ে তৈরি হয়ে বসেছিল এবং ভাবছিল কোন দিক দিয়ে যাওয়া উচিত, কারণ এই পুরো এলাকাটি ওই আদিবাসীদের। তখন দলের প্রধান অ্যান্ড্রু গ্লাস নামের এক ব্যক্তির কাছে জানতে চায় তাদের এখন কি করা উচিত। গ্লাস কিছুক্ষণ চুপ থাকে এবং জবাব দেয় যে আমাদের নৌকা ছেড়ে জঙ্গলের পথ দিয়ে সফর শুরু করা উচিত, কারণ আদিবাসীরা নদীতে আমাদের সহজেই দেখে ফেলবে এবং জলদি আমাদের কাছে পৌঁছে যাবে। জঙ্গলের পথই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র আশা। কিন্তু জন ফিটস নামের এক লোক গ্লাসের এই সিদ্ধান্তে অসম্মতি জানায় এবং বলে জঙ্গলের পথ অনেক লম্বা, আমাদের সাউথ ডেকোটা পৌঁছাতে অনেক সপ্তাহ লেগে যাবে এবং তারা জলদি আমাদের ধরে মেরে ফেলবে। কিন্তু অ্যান্ড্রু জনকে বলে যে গ্লাস গত 20 বছর ধরে প্রতি মাসে এই জঙ্গলে শিকারের জন্য আসে। সে এই জায়গা সম্পর্কে আমাদের সবার চেয়ে ভালো জানে এবং এটি তার দায়িত্ব যে সে আমাদের সবাইকে সাউথ ডেকোটাতে নিরাপদে পৌঁছাবে, তাই আমাদের তার কথা মেনে নেওয়া উচিত। এখন সব সদস্যরা সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলের পথ দিয়েই সফর শুরু করবে। তাই নৌকাটি নদীতে খোলা রেখেই সবাই ডাঙায় চলে আসে, যাতে আদিবাসীরা যখন নৌকাটিকে দেখবে ততক্ষণে তারা জঙ্গলে অনেক দূরে চলে যেতে পারবে। সামনে এগোতে এগোতে অ্যান্ড্রু সবাইকে বলে যে আমাদের সাথে আনা চামড়াগুলো এখানেই লুকিয়ে রাখা উচিত, কারণ এত মালামাল নিয়ে জঙ্গলে চলা খুব কঠিন। অ্যান্ড্রুর এই কথাটি সবার ঠিক মনে হয় এবং তারা সব চামড়া পাথরের নিচে লুকিয়ে দেয়, যাতে পরবর্তীতে বিপদ কমলে জঙ্গলে ফিরে এসে চামড়াগুলো খুব সহজে পাওয়া যায়। এরপর সবাই জঙ্গলে তাদের যাত্রা শুরু করে, কিন্তু প্রতি পদক্ষেপে তাদের মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিচ্ছে। তাদের সফর অনেক দীর্ঘ এবং কঠিন ব্যাপার হলো ধীরে ধীরে শীতকাল শুরু হতে চলেছে এবং এখানকার শীত খুব ভয়ঙ্কর। এখন তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, যার ফলে না চাইতেও তারা আসন্ন শীতের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং তারা এক নিরাপদ জায়গায় থেমে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে আমরা দেখি যে নৌকা ছেড়ে জঙ্গলের পথে যাওয়ার সিদ্ধান্ত একদম সঠিক ছিল, কারণ সকালের মধ্যে আদিবাসীরা তাদের নৌকার কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু নৌকায় তারা কোনো আমেরিকান শিকারীকে পায় না, যাতে তারা বুঝতে পারে সব শিকারী পায়ে হেঁটে জঙ্গলের পথে পালাচ্ছে। এক আদিবাসী জঙ্গলে শিকারীদের পায়ের ছাপও খুঁজে পায়, যাতে তারা নিশ্চিত হয়ে যায় যে শিকারীরা অবশ্যই জঙ্গলে আছে। তাই এখন সময় নষ্ট না করে সবাই শিকারীদের মারার জন্য জঙ্গলে চলে যায়। এদিকে শিকারীরা গত দুপুর থেকে টানা হেঁটে চলেছে এবং এখন আবার রাত হতে চলেছে, তাই সবাই এক নিরাপদ জায়গায় থেমে তাদের ডেরা জমাচ্ছে। সবার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। তাই সকাল হতেই গ্লাস একা জঙ্গলে শিকারের জন্য বেরিয়ে পড়ে। সামান্য সামনে যেতেই তার মনে হয় আশেপাশে কেউ আছে। গ্লাস তার বন্দুক বের করে সতর্ক হয়ে যায়। তখনই তার সামনে ভাল্লুকের দুটি ছোট্ট বাচ্চা দৌড়ে আসে। গ্লাস তাদের শিকার করার আগেই পেছন থেকে এক বিশাল ভাল্লুক এসে গ্লাসের উপর হামলা করে দেয়। সেই মুহূর্তে গ্লাসের বন্দুকটিও নিচে পড়ে যায়। ভাল্লুকের হামলায় গ্লাস মারাত্মকভাবে আহত হয়। ভাল্লুকটি গ্লাসকে খুবলে খাচ্ছিল। গ্লাসের কাছে এখন আর কোনো উপায় ছিল না, তাই সে কোনো শব্দ না করে মাটিতে লুটিয়ে থাকে, যাতে ভাল্লুকটি নিজে থেকেই সরে যায়। গ্লাসকে এখন যে কোনো উপায়ে এই ভাল্লুকটিকে শিকার করতে হতো, কারণ সে এবং তার দল কাল থেকে ক্ষুধার্ত। তাই হামাগুড়ি দিয়ে গ্লাস তার বন্দুকের কাছে আসে। তখনই ভাল্লুকটি আবারও গ্লাসের উপর হামলা করতে আসে, কিন্তু এবার গ্লাস ভাল্লুকটিকে একটি গুলি করে দেয়। কিন্তু ভাল্লুকটি এত বড় ছিল যে একটি গুলিতে তার কিছুই হয় না। তাই
ভাল্লুকটি এখন আরো জোরে গর্জন করে এবং রেগে গিয়ে তার থাবা দিয়ে গ্লাসের গলা চিরে দেয়। ভাল্লুকটি তখনও গ্লাসের উপর অনবরত হামলা করতে থাকে, যাতে গ্লাসের পুরো শরীর মারাত্মকভাবে জখম হয়ে যায়। গুলি লাগার কারণে ভাল্লুকের অনেক রক্ত ঝরে গিয়েছিল। গ্লাস এখন সময় নষ্ট না করে তার ছুরি বের করে ভাল্লুকের উপর কয়েকবার আঘাত করে, যাতে দুজনেই এক ঢালু জায়গায় পড়ে যায়। গ্লাস নিচে ছিল এবং ভাল্লুকটি গ্লাসের উপর পড়ে মরে যায়, কিন্তু গ্লাস তখনও জীবিত ছিল। গ্লাস এত সহজে হার মানার পাত্র ছিল না। আসলে তার আসল যুদ্ধ তো এখন শুরু হতে চলেছিল। কিছুক্ষণ পর গ্লাসের বাকি সাথীরাও গুলির শব্দ শুনে তার কাছে পৌঁছায়। তারা দেখে যে ভাল্লুকটি গ্লাসের উপর মরে পড়ে আছে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এত খারাপ অবস্থাতেও গ্লাস বেঁচে আছে। তারা দ্রুত ভাল্লুকটিকে একপাশে সরায় এবং গ্লাসকে তাদের বাকি দলের কাছে নিয়ে যায়। গ্লাসের পুরো শরীর দিয়ে রক্ত ঝরছিল এবং তার গলা একদম কেটে গিয়েছিল, সাথে গ্লাসের পাও ভেঙে গিয়েছিল। এখন সে চলার ক্ষমতাও হারিয়েছে। গ্লাসের এক সাথী সুতো দিয়ে তার গলা সেলাই করে দেয়। সূচের প্রতিটি ফোড়ায় গ্লাস ব্যথায় কাঁপছিল, কিন্তু তখনও গলা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। গ্লাসের ক্ষত দেখে বাকিরা বুঝতে পারে যে গ্লাস আর বেশি সময় বেঁচে থাকতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে। এদিকে আদিবাসী প্রধানের দল শিকারীদের ফেলে যাওয়া চামড়াগুলো ফরাসিদের কাছে বিক্রি করে বদলে কিছু বন্দুক আর ঘোড়া নেয়। এর আগে আদিবাসীরা তীর ধনুক দিয়েই লড়াই করত, কিন্তু এখন তাদের কাছে বন্দুক আর ঘোড়া চলে এসেছে। অর্থাৎ গ্লাস এবং তার বাকি সাথীদের জন্য বিপদ এখন আরো বাড়তে চলেছে। গ্লাস এখন নিজে চলতে পারে না। তার বাকি সাথীরা তাকে নিয়ে যাওয়ার জন্য কাঠের তৈরি একটি অস্থায়ী স্ট্রেচার বানায়। তারপর গ্লাসকে তাতে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু সামান্য সামনে যেতেই উঁচু পাহাড় শুরু হয় এবং এত উঁচুতে স্ট্রেচারের সাহায্যে গ্লাসকে উপরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তারা গ্লাসকে একা ফেলে রেখেও যেতে পারছিল না। তাই দলের প্রধান অ্যান্ড্রু তার এক সাথীকে বলে, গ্লাসের মুখের উপর কাপড় রাখো যাতে তাকে শ্বাসরোধ করে মারা যায়। আসলে সে তাকে মেরে তার কষ্ট দূর করতে চাচ্ছিল। এমনিতেও সবার মনে হচ্ছিল গ্লাস কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে, আর তারা যদি তার মরা পর্যন্ত অপেক্ষা করে তবে আদিবাসীরা তাদের কাছে পৌঁছে সবাইকে মেরে ফেলবে। তখন আর কেউ বেঁচে ফিরবে না। অ্যান্ড্রু এখন গ্লাসকে মেরেই ফেলতো, কিন্তু তখনই গ্লাসের ছেলে স্যামুয়েল অ্যান্ড্রুর কাছে অনুরোধ করে যেন সে এমনটা না করে, কারণ গ্লাসের কারণেই তারা এখন পর্যন্ত বেঁচে আছে। এটি শুনে অ্যান্ড্রুর তার উপর মায়া হয় এবং সে গ্লাসকে গুলি করে না, কিন্তু সে বাকি সাথীদের বলে যে যারা দুজন লোক গ্লাসের মরা পর্যন্ত তার কাছে থাকবে তাদের সাউথ ডেকোটায় ফিরে গেলে $50 দেওয়া হবে, কারণ গ্লাস তাদের সাহায্য করেছে। অ্যান্ড্রু চায় গ্লাস যেন স্বাভাবিক মৃত্যু পায় এবং মৃত্যুর পর তার যথাযথ শেষকৃত্য করে ওই দুজন ফিরে আসুক। একথা শোনা মাত্রই স্যামুয়েল এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। সেখানে ফ্রেশার নামের এক যুবক বলে যে আমিও স্যামুয়েলের সাথে থাকবো, আমি $50 পাই বা না পাই। এখন স্যামুয়েল আর ফ্রেশারের বয়স খুব কম, তারা দুজন একা জঙ্গলে টিকে থাকতে পারবে না। তাই অ্যান্ড্রু বলে যে এই দুজনের সাথে আরো একজন লোক থাকা উচিত। তখন টম নামের এক ব্যক্তি অ্যান্ড্রুকে বলে আমি ওদের সাথে থাকবো, কিন্তু $50 খুব কম। এটি শুনে অ্যান্ড্রু বলে ঠিক আছে, তোমাকে $100 দেওয়া হবে। তখন স্যামুয়েল আর ফ্রেশার টমকে বলে যে তুমি আমাদের টাকাটাও নিজের কাছে রেখো। এটি শুনে টম খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে, এত টাকা দিয়ে আমি নিজের বাড়ি কিনে নেব। এখন স্যামুয়েল, ফ্রেশার আর টম তিনজনই গ্লাসের কাছে থেকে যায় এবং বাকি সব সদস্যরা তাদের যাত্রা শুরু করে। টম অনেকক্ষণ গ্লাসের কাছে বসে তার মরার অপেক্ষা করতে থাকে, কিন্তু গ্লাসের মধ্যে তখনও কিছু সাহস বাকি ছিল এবং সে মরার নামই নিচ্ছিল না। এভাবে রাত হয়ে যায় এবং তারা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে স্যামুয়েল আর ফ্রেশার শিকারের জন্য জঙ্গলে যায়। পেছন থেকে টম গ্লাসের পাশেই এক গভীর গর্ত খুঁড়তে শুরু করে। টম কি স্যামুয়েল আর ফ্রেশারের আড়ালে গ্লাসকে মেরে ফেলবে এটি আমরা সামনে জানতে পারবো। টম এখন আবারও গ্লাসের মরার অপেক্ষা করতে থাকে, কিন্তু গ্লাস তখনও জীবিত ছিল। তখন রেগে গিয়ে টম গ্লাসকে বলে আসলে তুমি কেন মরছো না? তোমার কারণে আমরা তিনজন এখানে ফেসে আছি। যদি আদিবাসীরা আমাদের কাছে পৌঁছে যায় তবে তারা আমাদের তিনজনকে জানে মেরে ফেলবে। তুমি নিজের প্রাণ দিয়ে আমাদের সবার প্রাণ বাঁচাতে পারো। যদি তুমি তোমার চোখ বন্ধ করো তবে আমি বুঝে নেব যে তুমি নিজের জীবন দিয়ে আমাদের সাহায্য করতে চাও। কিন্তু গ্লাস তার চোখ বন্ধ করে না। তখন রেগে গিয়ে টম গ্লাসের মুখে একটি কাপড় দিয়ে তার শ্বাস বন্ধ করে দেয়। গ্লাস এখন ছটপট করে মরছিল। তখনই পেছন থেকে স্যামুয়েল এসে টমকে বন্দুকের উল্টো দিক দিয়ে জোরে মারে যাতে টম দূরে গিয়ে পড়ে। স্যামুয়েল টমের দিকে বন্দুক তাক করে, কিন্তু টম স্যামুয়েলকে বোঝানোর চেষ্টা করে সে কেন এমন করছিল, কিন্তু স্যামুয়েল টমের কথা শোনে না
এবং তাকে গালমন্দ করতে শুরু করে, যা দেখে টম গ্লাসের সামনেই স্যামুয়েলের পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। গ্লাস সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু গলা কাটা হওয়ার কারণে সে আওয়াজ বের করতে পারছিল না। গ্লাস তার ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখে ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর টম স্যামুয়েলকে টেনে এক গভীর গর্তে লুকিয়ে ফেলে, যাতে ফ্রেশার যখন আসবে তখন স্যামুয়েলকে দেখতে না পায়। কিছুক্ষণ পর ফ্রেশার সেখানে আসে, কিন্তু স্যামুয়েলকে সে কোথাও দেখতে পায় না। ফ্রেশার টমকে স্যামুয়েল সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু টম তাকে মিথ্যে বলে দেয় যে আমি কিছুই জানি না। গ্লাস ফ্রেশারকে বলতে চায়, কিন্তু গলা কাটা থাকায় তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। পরদিন সকালে টম ফ্রেশারকে ঘুম থেকে তুলে মিথ্যে বলে যে আমাদের থেকে সামান্য দূরেই আদিবাসীরা পৌঁছে গেছে এবং তারা আমাদের দিকেই আসছে। এটি শুনে ফ্রেশার খুব ভয় পেয়ে যায়। সে স্যামুয়েলের কথা জিজ্ঞেস করে, কিন্তু টম জবাব দেয় যে স্যামুয়েল যদি জীবিত থাকে তবে নিজে থেকেই আমাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেশার বলে যে গ্লাস এখনো জীবিত এবং আমরা প্রধানের কাছে ওয়াদা করেছিলাম যে আমরা গ্লাসের শেষকৃত্য করেই ফিরবো। এটি শুনে টম রেগে গ্লাসের শরীর টেনে নিয়ে আসে। গ্লাসের শরীর খুব জখম এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। টম গ্লাসের শরীরকে একটি গভীর গর্তে ফেলে দিয়ে উপর থেকে মাটি ফেলতে শুরু করে। যদিও গ্লাস তখনও জীবিত ছিল, টম বলে যে আমরা আমাদের ওয়াদা পূরণ করেছি এবং কয়েক ঘন্টার মধ্যে গ্লাস মারা যাবে। যদি আমরা আর কিছুক্ষণ এখানে থাকি তবে আদিবাসীরা আমাদের অবশ্যই মেরে ফেলবে। এরপর টম সেখান থেকে চলে যেতে থাকে এবং সাথে ফ্রেশারকে আসতে বলে। ফ্রেশার গ্লাসকে এই অবস্থায় ফেলে যেতে চায়নি, কিন্তু টম তাকে মিথ্যা বলে খুব ভয় পাইয়ে দিয়েছে। তাই ফ্রেশার গ্লাসের উপর তার পানির বোতলটি রেখে টমের সাথে চলে যায়। এখন গ্লাস এখানে সম্পূর্ণ একা। সে ওই গর্তে অনেক ঘন্টা পড়ে থাকে, কিন্তু কোনো আদিবাসী সেখানে আসেনি। তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে সাহস হারায় না। সে তার পুরো শক্তি দিয়ে হামাগুড়ি দিয়ে সেই জায়গায় যায় যেখানে টম তার ছেলের লাশ লুকিয়েছিল। গ্লাস স্যামুয়েলের লাশের উপর মাথা রেখে কাঁদতে থাকে এবং অনেকক্ষণ সেখানেই থাকে। গ্লাস এখন রাগে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু আপাতত সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে সকাল হতেই টম ফ্রেশারকে তুলে বলে আমাদের জলদি এখান থেকে বের হতে হবে, আদিবাসীরা আমাদের খুব কাছে। টমের কথায় ফ্রেশারের সন্দেহ হয় যে কাল সে তাকে মিথ্যা বলেছিল, তাই ফ্রেশার তার দিকে বন্দুক তাক করে। কিন্তু টম ফ্রেশারকে বলে সে তাকে ভয় পাইয়েছিল, কারণ একজন মৃতপ্রায় মানুষের জন্য আমরা নিজেদের জীবন বিপদে ফেলতে পারতাম না। যদি এখন ফ্রেশার গ্লাসের কাছে যেতে চায় তবে সে একা যেতে পারে। একথা শুনে ফ্রেশার ভয় পায় এবং চুপচাপ টমের সাথে সামনে এগোতে শুরু করে। এদিকে গ্লাস গত কয়েকদিন ধরে কিছুই খায়নি। কয়েকদিনের ক্ষুধা তার শরীর থেকে শক্তি কেড়ে নিয়েছে। এখন গ্লাস হামাগুড়ি দিয়ে এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। তখনই সে এক মরা পশুর হাড়গোড় খুঁজে পায়। সেখান থেকে গ্লাস শুকনো কিছু মাংস খায় যাতে সে সামান্য শক্তি পায়। কাছেই এক নদী বয়ে যাওয়ার শব্দ আসছিল। গ্লাস হামাগুড়ি দিয়ে নদীর কাছে পৌঁছায়। সে পানি খেলো, কিন্তু পানি তার গলায় ক্ষত দিয়ে বাইরে বেরিয়ে আসছিল, কারণ গলার ক্ষত এখনো ভরেনি। এখন গ্লাসকে সবার আগে তার ক্ষতের চিকিৎসা করতে হবে। গ্লাসের কাছে আগুন জ্বালানোর জন্য কিছু বারুদ ছিল, যা সে তার গলার ক্ষতই লাগায়। তারপর আগুন জ্বালিয়ে এক ফুলিঙ্গ দিয়ে নিজের গলায় আগুন ধরিয়ে দেয় যাতে চামড়া পুড়ে যায়। আসলে গ্লাস এমনটা এই কারণেই করলো যাতে তার গলার ক্ষতটি জোড়া লেগে যায়। এই সময় গ্লাসের অনেক কষ্ট হয় এবং সে যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। এভাবে সময় পার হতে থাকে এবং গ্লাস অনেকদিন নদীর কিনারে পানি খেয়ে এবং লতাপাতা খেয়ে টিকে থাকার চেষ্টা করতে থাকে। একদিন গ্লাস নদীর ধারে মাছ ধরার চেষ্টা করছিল, তখন আদিবাসীরাও সেখানে পৌঁছে যায়। তারা গ্লাসকে দেখে মারার আগে গ্লাস জলদি নদীতে ঝাঁপ দিয়ে তাদের থেকে অনেক দূরে চলে যায়। নদীর পানি ছিল বরফ শীতল, যার ফলে গ্লাসের শরীর একদম অবশ হয়ে গিয়েছিল। এখন গ্লাস খুব কষ্টে আগুন জ্বালিয়ে নিজেকে গরম করে এবং অনেকদিন এখানে লুকিয়ে কাটায়। এখন গ্লাসের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো এবং তার গলার ক্ষত বন্ধ হয়ে গেছে। এক রাতে গ্লাস যখন ঘুমাচ্ছিল তখনই সে কিছু দূরে আগুনের ফুলিঙ্গ দেখতে পায়। গ্লাস যখন সেখানে যায় তখন দেখে এক লোক বুনো হরিণ শিকার করছে। লোকটি গ্লাসকে দেখা মাত্রই তার তীর দিয়ে লক্ষ্য করে, কিন্তু গ্লাস লোকটির কাছে অনুরোধ করে যে আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমার কিছু খাওয়া দরকার। কিন্তু ওই লোকের গ্লাসের উপর সন্দেহ ছিল যে এটি আদিবাসীদের কোনো চাল হতে পারে। কিন্তু গ্লাস তাকে বলে যে আমার উপর ভাল্লুক হামলা করেছে এবং আমার সাথীরা আমাকে একা মরার জন্য ফেলে চলে এসেছে আর আমার ছেলেকে মেরে ফেলেছে। এটি শুনে লোকটির গ্লাসের উপর মায়া হয় এবং সে তার শিকার থেকে কিছু খাবার তাকে দেয়। দুজন খেতে খেতে অনেক কথা বলে। লোকটি গ্লাসকে তার নাম জন বলে। জন জানায় যে ওই আদিবাসীরা আমার পরিবার আর গ্রামকে জ্বালিয়ে মেরে ফেলেছে, কিন্তু আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সফল হয়েছি। একথা বলতে বলতে জন খুব ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে বলে যে আমি ওই আদিবাসীদের থেকে বদলা নিতে চাই না, কারণ বদলা নেওয়া ওপরওয়ালার হাতে। জন গ্লাসের ক্ষত দেখে বলে যদি তুমি চাও তবে তুমি আমার সাথে সফল
সফর করতে পারো। সকাল হতেই দুজনেই জনের ঘোড়ায় চড়ে সফর শুরু করে। এদিকে টম আর ফ্রেশার ততক্ষণে তাদের গ্রামের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু গ্রামে ঢোকার আগে টম ফ্রেশারকে সতর্ক করে যে আমরা যা কিছু করছি সে সম্পর্কে কেউ যেন জানতে না পারে। যদি কারো সামান্য সন্দেহ হয় তবে প্রধান অ্যান্ড্রু আমাদের দুজনকে ফাঁসিতে ঝোলাবে। এরপর দুজনে অ্যান্ড্রুর কাছে যায় এবং তাকে বলে যে আমরা তিনজন গ্লাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে ছিলাম, রীতিনীতি মেনে তার শেষকৃত্য করেছি, কিন্তু ফেরার পথে গ্লাসের ছেলে স্যামিউল আদিবাসীদের হাতে মারা গেছে আর আমরা দুজন কোনোভাবে প্রাণ বাঁচিয়ে এসেছি। এটি শুনে অ্যান্ড্রু তার ওয়াদা অনুযায়ী টম আর ফ্রেশারকে $100 দেয়, কিন্তু ফ্রেশার টাকা না নিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর টম ফ্রেশারের টাকাও নিজের কাছে রেখে দেয় এবং অ্যান্ড্রুকে বলে যে ফ্রেশার এখনো শোকে আছে, কিছুদিনে ঠিক হয়ে যাবে। এদিকে গ্লাস আর জন টানা অনেকদিন ধরে সফর করতে থাকে, কিন্তু সমস্যা হলো তুষারপাত শুরু হয়ে গেছে। গ্লাস খুব অসুস্থ ছিল এবং সে আবারও অজ্ঞান হয়ে পড়ে, যা দেখে জন গ্লাসের জন্য কাঠের একটি কুঁড়েঘর তৈরি করে এবং গ্লাসের ভেজা কাপড় খুলে তার কাছে আগুন জ্বালিয়ে দেয় যাতে সে সামান্য উষ্ণতা পায়। পরদিন সকালে গ্লাসের চোখ খোলে, তখন জন সেখানে ছিল না। গ্লাস আশেপাশে জনকে খোঁজে, তখনই সামনে সে জনের লাশ ঝুলতে দেখে। এটি দেখে গ্লাস খুব উদাস হয়ে যায়। আসলে এটি ফরাসিদের কাজ ছিল যারা আদিবাসীদের ঘোর বিরোধী। সামনে এগোতে এগোতে গ্লাস ওই ফরাসিদেরও দেখতে পায়, যাদের মধ্যে এক লোক এক অসহায় মেয়ের সাথে জোর জবরদস্তি করছিল। আর এই মেয়েটি আর কেউ নয় বরং ওই আদিবাসী প্রধানের মেয়ে যাকে ফরাসিরা অপহরণ করেছিল। গ্লাস এটি দেখে রেগে ফেটে পড়ে। সে ওই মেয়েটিকে লোকটির কাছ থেকে বাঁচায় এবং কিছু লোককে গুলি করে নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এরই মধ্যে গ্লাসের সেই পানির বোতলটি সেখানেই পড়ে যায় যা ফ্রেশার তাকে যাওয়ার সময় দিয়েছিল। পরদিন সকালে ফরাসিরা গ্লাসের পিছু নেয়। গ্লাস তাদের গুলি করে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তারা গ্লাসের পিছু নিতে থাকে। তখনই সামনে এক গভীর খাদ চলে আসে, কিন্তু গ্লাস এখন থামতে পারে না, কারণ সে থামলে ফরাসিরা তাকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। তাই গ্লাস তার ঘোড়াসহ খাদে ঝাঁপ দেয় এবং এক গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে বরফে গিয়ে পড়ে। নিচে পড়তেই তার ঘোড়াটি মারা যায়, কিন্তু গ্লাস তখনও জীবিত ছিল, তবে তার অবস্থা খুব খারাপ। তখনই তুষারঝড় শুরু হয় এবং ঠান্ডা অনেক বেড়ে যায়। যদি জলদি গ্লাস নিজের জন্য কোনো গরম জায়গা খুঁজে না পায় তবে সে ঠান্ডায় মারা যাবে। এখন গ্লাস জলদি ঘোড়ার পেট কাটে এবং তার সব নাড়িভুড়ি বের করে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে অনেক ঠান্ডা ছিল, কিন্তু পরদিন সকালে আবহাওয়ার উন্নতি হয়। গ্লাস আবারও তার সফর শুরু করে। এদিকে গ্লাসের গ্রামে আমরা এক ফরাসি শিকারীকে দেখি, যেখানে টম, ফ্রেশার আর গ্লাসের বাকি সাথীরা থাকে। ফরাসি শিকারী আমেরিকানদের কাছে সাহায্য চায়, তখন আমেরিকানরা তাকে ভেতরে নিয়ে আসে, কিন্তু সাহায্য করার বিনিময়ে তারা তার কাছে টাকা চায়। কিন্তু ফরাসি শিকারীর কাছে বেশি টাকা ছিল না, তাই সে তাদের কিছু টাকা আর একটি পানির বোতল দেয়। এটি সেই বোতল যা ফ্রেশার গ্লাসকে দিয়েছিল, যা দেখে ফ্রেশার সবাইকে জানায় এটি গ্লাসের বোতল যা আমি আসার সময় তাকে দিয়েছিলাম। তখন তারা ওই ফরাসি লোককে জিজ্ঞেস করে, গ্লাস তোমাদের প্রধানকে কোথায় মেরেছিল? ওই লোক তাদের সেই জায়গার কথা বলে দেয়, যার পর প্রধান অ্যান্ড্রু এবং তার কিছু সাথী গ্লাসকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। চলতে চলতে রাত হয়ে যায় এবং তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে গ্লাস ফরাসি প্রধানকে মেরেছিল। এখন সব সাথীরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সামনেই তারা গ্লাসকে জীবিত অবস্থায় খুঁজে পায়, যা দেখে অ্যান্ড্রু খুব অবাক হয়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে গ্লাস এখনো জীবিত। গ্লাস অ্যান্ড্রুকে সব কথা জানায় যে তার সাথে কি কি হয়েছিল। এরপর অ্যান্ড্রু টমকে শাস্তি দেওয়ার জন্য দ্রুত গ্রামে ফিরে আসে, কিন্তু ততক্ষণে টম সিন্দুক থেকে সব টাকা চুরি করে পালিয়ে গেছে। অ্যান্ড্রু এখন ফ্রেশারকে মারতে যাচ্ছিল কারণ সেও টমের সাথে ছিল, কিন্তু গ্লাস জানায় ফ্রেশারের কোনো ভুল নেই, টম তাকে মিথ্যে বলেছিল। এখন অ্যান্ড্রু টমকে ধরার জন্য বের হবে, কিন্তু গ্লাস অ্যান্ড্রুকে বলে আমিও তোমার সাথে যাব। এরপর অ্যান্ড্রু আর গ্লাস টমকে মারার জন্য গ্রাম থেকে বের হয়। দুজনে তার ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে তার পিছু নিচ্ছিল, কিন্তু সামান্য সামনে যেতেই পায়ের ছাপ গায়েব হয়ে যায় এবং সেখান থেকে গ্লাস আর অ্যান্ড্রুকে আলাদা হতে হয়। সামান্য সামনে যেতেই অ্যান্ড্রুর সামনে টম চলে আসে। সে এক পাহাড়ের আড়ালে লুকিয়েছিল। টম অ্যান্ড্রুকে বন্দুক লক্ষ্য করে। তখন অ্যান্ড্রু টমকে বলে, তুমি এক বাচ্চার প্রাণ নিয়েছো এবং টাকাও চুরি করেছো, তাই তুমি নিজেকে আমার হাতে তুলে দাও। কিন্তু টম প্রধানের কথা মানে না এবং তাকে গুলি করে দেয় এবং সেখানেই অ্যান্ড্রুর মৃত্যু হয়। দূর থেকে গুলির শব্দ গ্লাসও শুনতে পায় এবং জলদি সেই দিকে আসে যেখানে অ্যান্ড্রুর লাশ পড়েছিল, কিন্তু টম সেখান থেকে পালিয়ে গেছে। এখন গ্লাস বুদ্ধির সাথে কাজ করে এবং একটি বড় কাঠ কেটে অ্যান্ড্রুর কোমরে লাগিয়ে দেয় যাতে তার পিঠ সোজা থাকে। এরপর সে অ্যান্ড্রুর লাশকে ঘোড়ার উপর বসিয়ে দেয় আর নিজে পেছনে মরাদেহর মতো ঝুলে থাকে, যাতে টমের মনে হয় সামনে গ্লাস আছে আর পেছনে অ্যান্ড্রুর লাশ। গ্লাসের প্ল্যান কাজে দেয় এবং বাস্তবে এমনটাই হয়। দূর থেকে টম তাদের যেতে দেখছিল এবং তার মনে হয় সামনে গ্লাস আর পেছনে অ্যান্ড্রুর লাশ। টম কিছু না ভেবে সামনের লোকটিকে
নদীকে গ্লাস ভেবে তার উপর গুলি চালিয়ে দেয় যাতে সে নিচে পড়ে যায়। এখন টমের মনে হচ্ছিল গ্লাস আর অ্যান্ড্রু দুজনেই মারা গেছে, তাই ধীরে ধীরে সে তাদের কাছে যায়। সুযোগ পেতেই গ্লাস টমকে গুলি করে এবং এক গুলি তার কাঁধে লেগে যায়, কিন্তু তা সত্ত্বেও টম সেখান থেকে পালিয়ে যায়। এখন গ্লাস টমের পিছু নেয় এবং দুজনে নদীর কিনারে পৌঁছায়, যেখানে দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় এবং দুজনেই মারাত্মক আহত হয়। নদীর অপর পাড়ে আদিবাসীরাও তাদের কাছে পৌঁছে যায়, যারা এই আমেরিকানদের মারতে চায়। যখন গ্লাস টমকে মারতে যাবে তখন তার জনের সেই কথা মনে পড়ে যে বদলা নেওয়া উপরওয়ালার হাতে, তাই গ্লাস টমকে নদীতে ছেড়ে দেয়। এরপর আদিবাসীরা টমকে মেরে ফেলে। এরপর আদিবাসীরা নদী পার হয়ে গ্লাসের কাছে পৌঁছায়, কিন্তু তারা তাকে মারে না, কারণ তারা তাদের প্রধানের মেয়েকে ফিরে পেয়েছিল, আর এই সেই মেয়ে যাকে গ্লাস ফরাসিদের হাত থেকে বাঁচিয়েছিল। এখন আদিবাসীরা সেখান থেকে সামনে চলে যায় এবং এরই সাথে গ্লাসের যুদ্ধ শেষ হয়। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।